দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এনটিভি স্টুডিওতে স্বাগত জানিয়েছি 2015 সাল থেকে মাজারুল ইসলাম রুবেল গুমের শিকার হয়ে আছেন তার পরিবারের সদস্যদের। আলোচনার জন্য আমি যাচ্ছি রুবেলের মা রহিমা বেগম, তিনি আছেন আমাদের সাথে, তার ছোট ভাই মোহাম্মদ রকুনুজ্জামান এবং রুবেলের মেয়ে সিদ্রাতুল মুনতাহা। আমি প্রথমেই জানতে চাইব রহিমা বেগম, আপনার প্রথম সন্তান মাজারুল ইসলাম রুবেল কবে, কিভাবে, কখন আপনার কাছ থেকে আপনার ছেলেকে কারা ছিনিয়ে নিয়ে গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবাইকেই জানাইছি আমার সালাম। সবার কাছে দোয়া চাই যে আমার সন্তানরা গুম হয়েছে যে ফেরত দেয় আল্লাহ। 2015 সালের মার্চের 16 তারিখ সকাল 8:30 আনুমানিক 10-12 জন লোক আইসা, 8-9 জন লোক আইসা দরজা নক করে আমার ছেলেরে উঠাই নিয়ে যায়। তা আমার ছোট ছেলে গাড়ির পিছ যায়, যাওয়ার পরে বলে যে তোর ক্রস ফায়ার দিয়ে দেবো। 2 ঘন্টা পরে রমনা। কি বললো ওরা? মানে সকাল 8:30টার দিকে আপনার দরজায় নক করলো, নক করে কি বললো তারা? কারা, কি পরিচয় দিল? আমি বাসায় ছিলাম না, সত্যি কথা। আমার ছেলে ঘুমাই রয়েছে, আমার ছেলের মাথার মেঝে জাকি দিয়ে বলছি, বাবা আমি বাইরে যাই, আমি 2 কেজি মাংস নিয়ে আসি। আমি শাহজাহানপুরে একটা দোকান আছে, ওই শাহজাহানপুর চলে গেছে, ডায়াবেটিস আছে, আমি হাঁটতে হাঁটতে গিয়ে 2 কেজি মাংস আনছি। আমি তো আর জানি না যে এই ঘটনা। যদি আমি জানতাম তো আমি ছেলের হেরচাই নিয়ে বাইরে চলে যাইতাম। আর বাইরে এলে তো আর আমার ছেলেরা হয়তো পাইতো না। যাই হোক, আমি ছিলাম না, আমার বাসায় ছিল আমার এই ছোট ছেলে, আমার মেজু ছেলে, আমার ছেলের বউ আর এই নাতিন, ছোট 3.5 বছরের নাতিন, আর এক নাতিন আমার ছেলের পেটে, বউর পেটে ছিল। আমার 20 দিন পরে হয়েছে। আমি আইসা শুনছি আমার ছেলে বলে, আম্মা ভাইয়ারে তো কয়েকজন লোক আইসা উঠাই নিয়ে গেছে। জি, আমরা একটু রকুনুজ্জামান আপনার কাছ থেকে শুনতে চাই যে কিভাবে কারা আসলো, কি বলল? ওই দিন ছিল সোমবার সকাল 7:30টার দিকে। আমি দরজা নক করছি, আমি দরজা খুলছি আর কি, খুলি নাকি ফুটো দিয়ে দেখছি 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। বলছে জিজ্ঞাসা করলাম যে কি আপনারা? বললো যে আমরা র্যাব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে। আমাকে কিসের জন্য আসছেন? বলে রুবেলের জন্য আসছি। পরে আমি বাইরে ঘুম থেকে উঠাইলাম যে ভাইয়া এই ব্যাপার। ভাইয়া বললো যে দরজা খুলিস না, আমি দেখতেছি আর কি। তখন ভাইয়া দেখলো যে, ভাইয়া ফুটো দিয়ে দেখলো যে অনেকজন দাঁড়িয়ে আছে। পরে কিছুক্ষণ পর ভাইয়া নিরুপায় হয়ে ভাইয়া বললো যে দরজা খোল, সমস্যা নাই, দরজা খোল। পরে দরজা খুললাম, ওনারা সাথে সাথে ভাইয়ার বেডরুমে চলে গেল। ভাইয়া মানে উঠছিল, ওই অবস্থাতে ভাইয়ার মোবাইল প্লাস ভাইয়া ইয়াতে ছিল, লুঙ্গি পরা ছিল, কোনো কিছু উপরের অংশ কিছু ছিল না আর কি। ওই অংশ পরাটুকু সুযোগ দেয় নাই আর কি। পিছনে আইসার সাথে সাথে ওনারা হ্যান্ডকাপ পরায় ফেলছে, সাথে সাথে আমাদের বাসা থেকে হ্যান্ডকাপ পরায় ফেলছে। খালি গায়ে? হ্যাঁ, খালি গায়ে নিয়ে গেছে। আর যারা আসছে তারা সবাই মাস্ক পরা আর কি। তাদের হাতে ট্র্যাকার মেশিন, বিভিন্ন ট্র্যাকার মেশিন, অনেক কিছু নিয়ে আসছে আর কি, সরঞ্জামাদি নিয়ে আসছে আর কি। কেন এগুলি কি কাজে ব্যবহার করছিল? এগুলা ট্র্যাকিং, ফোনের ট্র্যাকিং, সে কোথায় আছে তার জন্য নিয়ে আসছে, এই জন্য ট্র্যাকিং মেশিন নিয়ে আসছে। আমরা আশেপাশে প্রতিবেশীদের শুনতে পাচ্ছি তারা নাকি আমাদের এখানে নাকি ফজরের পর থেকে অবস্থান করতেছিল আর কি। আশেপাশের বাড়ির অনেকেই বলছে তারা নাকি ফজরের পর থেকে এখানে অবস্থান করতেছে আর কি। ঠিক আছে, তারপরে আমাদের সামনে থেকে নিয়ে গেল। আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? বলে বেশি কথা বলিস না, তোর বাইরে 2 ঘন্টা পর রমনা থানায় নিয়ে যাবো। আমি বললাম আমার বাইকে নেওয়ার কারণ কি? এগুলো বলার পর হঠাৎ উনি বলতেছে আর কি যে তুই কথা বলে তোকে এখানে ক্রস ফায়ার দিয়ে দিব। মানে আপনি তো আপনার ভাইকে রেখে দিতে চেয়েছিলেন, কি করলো তখন? কি আচরণ করলো তারা? তারা রেখে তো দিবেই না আর কি। এতগুলো আমাদের নিতেছে, যে অনেকগুলো মানুষের সামনে দিয়ে নিতেছে আর কি, সবাই দেখতেছে। সকাল 7টার দিকে আর কি, বাজারের সময়, আমাদের বাজারের পিছনে আমাদের বাসা ছিল, সামনে দিয়ে নিয়ে গেছে। আমি অনেক কান্নাকাটি করছি, ওনাদের হাত ধরছি, পায়ে ধরছি, ওনারা কিছুতে ওনাদের মন গলে নাই আর কি। ঠিক আছে, বলে তুই বেশি কথা বলে তোর শহর নিয়ে যাবো বা তোর এখানে ক্রস ফায়ার দিয়ে দিব আর কি।
তারা এই কথা বললো আর কি। পরে আমাদের বাজারের এখান থেকে একটা সাদা হাইস গাড়ি ছিল, ওই হাইস গাড়িতে উঠায় নিয়ে গেল আর কি। জি, তারপরে আপনি মাংস নিয়ে বাসায় ফিরলেন। আমি বাসায় ফেরার সাথে সাথে আমার ছেলেটা বললে, আম্মা ভাইয়ারা তো উঠাই নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে কারা, এরকম সাদা পোশাক পরে। আমি আর বাসায় উঠিনি। আমি বাসায় না উঠে রাস্তাতেই আমি আবার দৌড়াইয়া বলছে, আম্মা আমগরে রমনা থানায় যেতে বলছে। রমনা থানায় গেলাম। রমনা থানায় যাওয়ার পরে আমগরে বলে যে আপনারা মতিঝিল থানায়, আমগো থানা মতিঝিল, বলছে ওই জায়গা জিটি করে আসেন। জিটি করতে গেছি, আমাদের জিটি নেই, একটা কাগজ দিছে। তা আমি তো আর এসব কিছু বুঝি না, আমি কাগজটা নিয়ে আবার গেছি। আপনার তো জিটি নেই, আপনি যে থানায় গিয়া কথা বলছেন, এই অভিযোগ করছেন, অভিযোগের পত্র দিছে, আপনার জিটির কাগজ আনতে হবে। তা আমাদেরকে থানাতে জিটি দেয় নেই। অনেক দৌড়াদৌড়ি করার পরে তারপরে জিটি করছি। মনে হয় আপনার মনে হয় এই 1 মাস পরে কিংবা 29 তারিখে, কত তারিখে জানি আমি জিটিটা করছি, খেয়াল নেই, সম্ভবত আপনার। তারপরে তো অনেক মতিঝিল থানায়, রমনা থানায় দৌড়াদৌড়ি করছি। মতিঝিল থানায় আমার আশ্বাস দিল যে আপনার ছেলে পাওয়া গেছে, তো আমার বাইরে বসেন। কিছুক্ষণ পরে ডাইকা কয়, এটা আপনাকে রুবেল না, অন্য রুবেল। কি বললো, কার সাথে আপনি বলছিলেন যে সেখানকার সেকেন্ড অফিসারের কাছে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, প্রলয় স্যার। হ্যাঁ, প্রলয় সাহেবের কাছে যাওয়ার পরে কি বলছেন ওনাকে, আর উনি কি করলো, কি বললো? আমি বলছি, স্যার এরম আমার ছেলেটারে বাসাতে ধরে নিয়ে আসছে, উঠে নিয়ে আসছে, আমরা তো ছেলেটার খোঁজ পাচ্ছি না। তো উনি আবার ফোন দিল, প্রলয় স্যার ফোন দিল, কোন লোকের ফোন দিছে আমি জানি না, বলছে যে আমার এরকম করে হাতে ইশারা করছে যে আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে। তো আমার কয় আপনি বাইরে বসেন। তো বাইরে বসলাম। কিছুক্ষণ পরে আইসা আবার জিজ্ঞেস করলাম, কয়টা আপনাকে রুবেল না, অন্য রুবেল। তা আমি আইসা বললাম, ওই প্রলয় স্যাররে আবার যারে ফোন দিছে হ্যাঁ বলছে যে আপনি কি রিকোয়েস্টের জন্য ফোন দিছেন? কয় না স্যার, রিকোয়েস্টের জন্য তো ফোন দেই নাই, ওর আম্মু এসে কান্নাকাটি করে। ওই যারে ফোন দিছে হ্যাঁ ধুমকি দামকি দিছে, ওই প্রলয় স্যার আমগরে একটা বুঝ দিয়ে দিছে যে আপনাকে রুবেল না, এটা অন্য রুবেল। তো আমরা আইসা পড়লাম, আর কান্তা আছি, খোঁজাখুঁজি করতেছি অনেক জায়গায়, এই থানায় যাই, এই থানায় যাই, র্যাবে যাই, র্যাবে ওয়ানে গেছি, র্যাব থেকে মানে ওটা কি মতিঝিল থানা ছিল না রমনা থানা ছিল? এরকম কথা যে বলছে এটা মতিঝিল থানা। মতিঝিল থানায়। তাহলে একটা সূত্র পেলেন যে যেই পুলিশ কর্মকর্তার সাথে আপনি আপনার ছেলের সন্ধানের দাবিতে গিয়েছিলেন, তিনি আপনাকে ইশারা দিয়ে বলছিলেন যে রুবেল আছে, পাওয়া যাবে। তার নাম কি? মাজারুল ইসলাম রুবেল। আপনার ছেলের নাম? ওই পুলিশ কর্মকর্তার নাম হলো প্রলয়। কিন্তু পরক্ষণেই উনি ওনার কর্মকর্তার সাথে কথা বলার পরে আমারে বলছে যে আপনি রুবেল না, এটা আমারে মিথ্যা কথা বইলা পাঠাই দিছে। তো আমার মিথ্যা কথা বলছে, আর আমি কি করতে পারি, আমার তো কিছু করার নাই। তারপরে তো অনেক খোঁজাখুঁজি করলাম আমি। এটা কি ওই 16ই মার্চ? হ্যাঁ হ্যাঁ, 16ই মার্চ, ওই দিনেই আনুমানিক 2টা থেকে 3:30 হবে, এর ভিতরে কিংবা 1:30 থেকে 3:30 পর্যন্ত এই কথাটা আমার বলছে। আমি তো আর তখন ছেলের নাই, আমি তো পাগল, আমি তো টাইম, কত টাইম, কয়টা বাজে, কি লেনদেন, এগুলো আমার আর কোনোই মাথায় হুঁশ নাই। আমি থানার সামনে রোডের মেয়েদের সেজদা দিয়ে ফিরে রয়েছি যে আল্লাহ আমার সন্তানরা আপনি ফিরাই দেন। তো অনেক তো খোঁজাখুঁজি করছি, দৌড়াদৌড়ি করছি, অনেক করছি। আমি আপনার র্যাব 3-তে অনেকবার গেছি, র্যাব 1-এ গেছি, উত্তরা র্যাব হেডকোয়ার্টারে গেছি, তারপর র্যাব 1-এ তো 2-3 বার গেছি। 16 মার্চ আর কোথায় কোথায় গেলেন আপনি? আপনি বাসায় ফিরলেন কখন? বাসায় ফিরতে ফিরতে মনে করেন সন্ধ্যা, এত সারাদিন থানায় ছিলাম। ওই যে মাংস কিনে আনলেন সকালবেলা, 2 কেজি মাংসের জন্য আপনি গিয়েছিলেন, সেই মাংস কি রান্না হয়েছিল আপনার ছেলের জন্য? তো আমাকে তো রান্না বান্না সব বন্ধ, সব। তারপরে এই ইয়াতে মতিঝিল থানাতে আউয়াল স্যার ছিল তদন্তকারী, আউয়াল স্যার গিয়া তদন্ত করলো। তদন্ত কইরা উনি ওনার মুখের ভাষায় বলছে যে ফ্যামিলিটা তো ভালো, ফ্যামিলির কোনো ইয়ে নেই। কার সাথে জানি ফোনে বলছে না মুখে বলছে, তুমি বলতে পারি না। তো কথার আওয়াজটা আমার কাছে আইছে যে কয়েকদিন পরে তদন্ত আইছে আর কি, যে আউয়াল স্যার বলছে
যে ফ্যামিলিটা অনেক ভালো ফ্যামিলি, ভালো পরিবার। যেমন আমার মেজু ছেলে হাফেজ, মেয়ে হাফেজ, ও এক পর্যায়ে হাফেজের পর্যায়ে। তারপরে উনি তদন্ত করে আমাদের ঘরে ইনকোয়ারি করে কোনো কিচ্ছুর পায় নাই। উনি বলছে যে ফ্যামিলিটা ভালো। তো এই পর্যন্তই। আর আমরা তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি, অনেক খোঁজাখুঁজি করতেছি, অনেক কিছু করতেছি, আমরা তো আর কোনো সন্ধানই মিলাইতে পারিনি। রকুনুজ্জামান, আপনার বাবা যখন মারা গেলেন 2000 সালে, তখন আপনার বয়স কত আর আপনার ভাই রুবেলের বয়স কত? তখন আমার বয়স ছিল 2 বছর আর কি। আর ভাইয়ার বয়স হবে মেবি 13 না, বছর। তোমার বয়স 5 বছর। ভাইয়ার বয়স হবে 13 বছর। আমি বলি, আমার বড় ছেলের বয়স ছিল 13, আমার মেজু ছেলের বয়স ছিল 10, আর আমার মেয়ের বয়স ছিল 8, আর ওর বয়স ছিল 5। মানে এমবেদ বয়স সার্টিফিকেটে কমানো হয়েছে না, এর জন্য ওই বয়সটা একটু কমায় বলে, এমনি জেনুইনভাবে বয়স 5 বছর ছিল। তাহলে এই যে 2000 সালে আপনার স্বামী মারা গেল, এই এত বড় একটা সংসার কিভাবে, কার মাধ্যমে 15 সাল পর্যন্ত টেনে নিয়ে একটা আসলেন? টিস্যু হবে, একটা টিস্যু হবে, জি, টিস্যু হবে। একটা টিস্যু। একটা টিস্যু যদি একটু দেয়া যায় খালাম্মাকে। আমার হাজবেন্ড যখন মারা যায়, তখন আমার ছেলেরা যখন অসুস্থ, আমার হাজবেন্ড এইটা প্রথম সাময়িক পরীক্ষা দিছে পোস্টাল স্কুলে। তারপর পরীক্ষা দিয়ে রেজাল্ট কার্ডটা আর আনতে পারে নাই। আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আমি 7 মাসই মেডিকেল ছিলাম, বাসায় আর মেডিকেলে, এই মিটপুডে। তখন থেকে আমার ছেলেটার পড়ালেখা বন্ধ, তখন থেকেই কর্মজীবী ছেলেটা, তখন থেকেই কর্মজীবী। পরে আবার ওর আব্বা মারা যায় 2000 সালে। 2000 সালে ওর আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে বলে কি যে ওরে আবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি ছেলে করে উচ্চশিক্ষিত করবো, আমার যত কষ্ট হয়। তাই আমি বলি, বাবা তুমি একটু করবা, তুমি উন্নত বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে আমার খোঁজ এনে দিছে যে উন্নত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তো ভর্তি করলাম। ভর্তি করার পরে আপনার পাশাপাশি কাজও করবো। বছরে 20টা ক্লাস, শুক্রবারে একটা ক্লাস হয়, বছরে 20টা ক্লাস। তো আচ্ছা বাবা, তুমি যদি কাজ করে পড়ালেখা করতে পারো তো করো। পরে ভর্তি করছি। পরে তার একটা, আমার পাশেই একটা প্যারেস ছিল, জোয়ারদার প্রিন্টার্স প্রেস। আমি প্যারিসের মালিকটার কথা আলাদাভাবে কথা বলবো। প্যারিসের মালিক বিএমপি করে। তো আপনার আমার এই ঘর আর আমার ছেলে কাজ করে আমার বাসার সামনে প্যারিস, জোয়ারদার প্রিন্টার্স। তারপরে ছেলের এত কাজের চাপটা বিদায় আমার ছেলে পড়ালেখাটা এক পর্যায়ে ছেড়ে দিল। কয়েকটা ক্লাস করার পরে বলল যে আম্মা, 2টা একবারে হয় না, অনেক কাজের চাপ, অনেক কাজ, মানে কাজ বলার মতো কাজ না, যে এত পরিমাণ আমার ছেলেরা কষ্ট করছে। আল্লাহ যেখানে রাখে ছেলেটার যে ভালো রাখে, আমি মা হইয়া দোয়া করি। তারপরে ওই পড়ালেখাটা 9-এতে ভর্তি হয়েছিল, ছেড়ে দিচ্ছি। সাইরা কো, আম্মা আমি তো পড়ালেখা করলে তুমি 4 জনের খরচ চালাইতে পারবে না, তো তুমি তারা লেখাপড়া করো, আমি কাজ করি, আমি কাজ করে অগরে শিক্ষিত বানাম। তারপরে বলে যে, আমি কই বাবা তোর নানারা আছে, আমি কিছু তাগতে হেল্প নেবো, আর নাহলে আমি লাগলে টুকটাক কিছু করবো। কয় না আম্মা, তুমি পারবা না কিছু করতে, যাও, তারা লেখাপড়া করলে আমার লেখাপড়া। এই লেখাপড়া, এই চাকরি করতে করতে আপনার এক পর্যায়ে ওই ভালো বেতনে চাকরি করে, 25-30 হাজার টাকা বেতন হয়। তো এই পর্যায়ে আবার আপনার চট্টগ্রাম গেল বেশি বেতনের জন্য, বুঝছেন, চট্টগ্রাম গেছে বেশি বেতনের জন্য। তো আমার ছেলেটাই কো, আম্মা আমি তোমাকে অনেক মিস করি, আমি চট্টগ্রাম থাকতে পারি না। তো আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার ছেলে যদি ঢাকা আনে, চাকরি হয়, তাহলে আমি 3000 টাকা মসজিদে দেবো। আমি 3000 টাকাও মসজিদ দিয়েছি। ঢাকায় আবার চাকরি হইলো আরেক প্যারিসে গিয়া, ওই প্যারিসটার নাম ছিল গুদুলি প্যারিস কি জানি। চাকরি হওয়ার পরে আপনার তেই এক পর্যায়ে আরেক প্যারিসে চাকরি নেয়, এটা ছাইরা, এটা হইলো প্যারিসের মালিকের নাম আরিফ। তো ওইখানতে আবার আপনার এই আমার ছেলে
একটা প্লেট মেগিন দেয়, প্লেট যেই প্রিন্টার কাজ করে না ওগুলা প্লেট ইয়া করে দেয়, আমার প্লেট মেগিন দেয়। ওই ব্যবসাটা আমাদের বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় পরে আমার ছেলে আবার একটা রানিং ব্যবসা ধরছে। আমাদের কোনো ইয়া ছিল না, সিদরাতুল মুনতাহা প্রিন্টার্স, এমনি আমাদের অফিস ছিল না। মাঠে ঘুরে ঘুরে কাজ করছে, বিভিন্ন প্যারিসে বিভিন্ন অফিসে কাজ করছে। আমার মানে এইভাবে আপনাদের 5 জন 6 জনের সংসার সে মানে টেনে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, টেনে নিয়ে যাচ্ছিল, অনেক কষ্ট করছে। আমি তো একবারই বলছি যে আমার ছেলের কষ্টটা আমি মা দেখছি। আমার ছেলে 10 তালাও 11 তালাও 14 তালাও পাইছে, সকাল রাত সারাদিন ডিউটি করে সকালে পেপার দিছে। তো আমার তো সব বয়স হইতেছে, খেয়াল থাকে না কথাগুলা খেয়াল হইলে আমার অনেক কষ্ট হয়, বুঝছেন। আমি বলতে পারি না যে আমার ছেলে কি পরিমাণ কষ্ট করছে আর আমার ছেলে কেন এরকমের শিকার হইল, আমি কেন উত্তরটা পাচ্ছি না। তাই আমি একটু রোকন আপনার কাছে যাই। কোথায় কোথায় গেলেন ভাইকে খোঁজার জন্য? কে কে কি বলল? তখন তো সবার কাছে যাওয়া হয়েছে, মতিল থানা, তারপরে রমনা থানা, আমাদের বাসার পাশে ওয়ারিতে ওইদিকে র্যাব 3, র্যাব 1। তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা স্মারকলিপিও দিয়েছিলাম, সেটা আমরা গুম কমিশনের কাছে দেওয়া হয়েছে, ওনার কাছেও সাহায্য চাওয়া হয়েছে, সব ক্ষেত্রে সাহায্য চাওয়া হয়েছে। সবাই বলতেছে আমরা তো তদন্ত করে দেখবো আর কি, এইভাবেই সবাই আশ্বাস দিতেছে আর কি, মিথ্যা আশ্বাস দিতেছে। আম্মা 2 মাস 3 মাস পর পরই র্যাব 1-এর হেডকোয়ার্টার যাইতো, ওইখান থেকে বলতো যে ইয়া দিয়ে যান, আমরা চেষ্টা করবো। এতটুকুর ভিতরে সবাই সীমাবদ্ধ ছিল আর কি। জিডি তো করলেন? জি, জিডিও করছি, মামলাও হয়েছে। মামলা আম্মা, আমার বড় ভাবি, ওনার 2 জন ইয়াতে জজ কোর্টেও মামলা হয়েছে, ওইখানেও কথা বলছে। ওইগুলো ওইভাবেই পড়েছিল আর কি। কেউ আর পরে আর আমাদের দিকে তাকায়ও নাই, আমরা আর কোথাও যাওয়া হয়নি। আমরা জানি যে সরকার করতেছে, এতগুলো মানুষ গুম হয়েছে, সরকারই করতেছে, এগুলো তো আর কেউ বাইরের মানুষ করবে না, কেউ করবে না। আর আমরা নিরুপার হয়ে সেখানে আর কোথাও কিছু যাইনি আর কি। ইচ্ছা ছিল যখন সরকার যদি কখনো যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে যদি আমার ভাই আল্লাহ জীবিত রাখে, সেক্ষেত্রে আমার ভাই আসবে আর কি। আবার এই যে আপনার ভাই গুম হলো, আপনার ভাইয়ের মতো অনেকেই গুম হয়েছে, কিন্তু আবার সরকারের তরফ থেকেও নানা তুচ্ছ তাচ্ছিল্য, নানা টিটকারিমূলক কথাবার্তা বলা হয়েছে যে কেউ পালিয়ে গেছে, পারিবারিক অসন্তোষ, বিদ্রোহ। আমগরও বলছে যে কোনো জায়গায় গিয়ে পইরা রয়েছে তোর ভাই। তো আমার ছেলে তো এরকম না, মানুষের কথা মানুষে বলছে, আমরা এটা কানে নেই, আমরা বলছি না, কখনো এটা না। ঘরেতে উঠাই নিছে আর মানুষে বলে তোর ভাই গা ঢাকা দিয়ে রয়েছে, এরকম কথা অনেকে বলছে। ওই যে দেশ গ্রামের একটা কথায় ভাষা আছে যে খেত ভাল গেল আমার, আবার মানুষে আমার ওই গালি দেয়। তো পুতো গেল আমার, আবার মানুষে উল্টা কথাও বলে। সহ্য করা ছাড়া আর কিছুই নেই, মানে মুখ বুঝে সহ্য করছি। ভাইকে ছাড়া মানে আপনাদের চলছে কিভাবে? দীর্ঘ 9 বছর হয়ে গেল। তখন আমরা সবাই ছোট ছিলাম, সবাই তখন আমরা আর কেউ মানে কর্মজীবনে কেউ পা দিইনি আর কি। তখন আমাদের খুব খারাপ অবস্থায় ছিল। সবে মাত্র আমি এসএসসি দিছি, আবার সে আমার আপু দিছে, সবাই ইয়া যাইতেছিল। পরে কিছু ভাইয়ার কিছু টাকা পয়সা ছিল বলতে কি, ভাইয়া যখন ব্যবসা করতো তখন 30 লাখ টাকা একজনের কাছে টাকা পাইতো, সে টাকাটা সবগুলো টাকা দেয় নাই আর কি। কিছু টাকা দিছে, তাও আমাদের হাতে দেয় নাই আর কি। আরেকটা ভাইয়ারের মাধ্যমে দিছে, ব্যাংক চেক দিছে আর কি, আমরা উঠাইতে পারবো না। ওই ভাইয়ারের মাধ্যমে দিছে, উনিও সব টাকা দেয় নাই, উনিও কিছু টাকা দিছে, তাও সব টাকা 50,000 টাকা করে দিত, 1 লাখ টাকা করে দিত, ওইভাবেই 50,000 টাকা ওইগুলাতে মনে করেন আমরা ওইগুলাতে ওনার কাছে 13 লক্ষ 14 লক্ষ টাকা আছে। ওইগুলাতে ভাইয়ার পিছে খোঁজ করতে করতে ওইগুলো টাকা অনেকগুলো খরচ হয়ে গেছে। পরে এক পর্যায়ে আমার মেজো ভাইয়া, উনি একটা কর্মজীবনে প্রবেশ করছে, আমিও পরে একটা কর্মজীবনে প্রবেশ করছি। এভাবেই আমাদের দিনকাল চলতেছে আর কি, খুব কষ্টে আর কি। ভাইয়ার বড় ভাইয়ের মেয়েটাও আমাদের সাথেই, ছোট মেয়েটা ভাবির সাথেই, এভাবেই চলতেছে আর কি। সিদরাতুল মুনতাহা, তোমার বাবা রুবেল যখন গুম হলো তখন তোমার বয়স কত? বাবার কথা কি তোমার মনে পড়ে বা মনে আছে তার কথা? আমার বয়স তখন 3.5 বছর ছিল, কিন্তু আমার কোনো কথা মনে নাই। আমার বাবার কোনো কথাই আমার মনে নাই, কি হয়েছিল কিছুই মনে নাই আমার। কিন্তু তুমি তো সামনে ছিলা, ওই সময় তো ঘরে ছিলা, যে ঘর থেকে তোমার বাবাকে তুলে নিয়ে গেল।
কি স্মৃতি মনে আছে? বাবার কোনো স্মৃতি কি মনে আছে? না, আমার কোনো স্মৃতি মনে নাই। টুকটাক যে এই ছবি দেখা হয় ওইখান থেকেই আর কি। তোমার বাবার সাথে কি তোমার কোনো ছবি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ তাহলে তোমাকে চেনা যায় ওই ছবিতে? তোমাকে তুমি চিনতে পারো? হ্যাঁ তাহলে ওইটা যে তোমার বাবা সেটা কি তোমার বিশ্বাস হয়? হ্যাঁ। কিন্তু এই যে আমাদের চারদিকে, তোমার চারদিকে সব বাবারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের সন্তানেরা তাদের বাবার আদর পাচ্ছে, আবার বাবা তার মেয়ের সাথে সন্তানদের সাথে কথা বলছে। যখন এই দৃশ্য তুমি দেখো তখন তোমার অনুভূতিটা কি হয়, কেমন লাগে তোমার? তখন আর কি কি বলবো, ভালো লাগে না আর কি, যে সবাই বাবার আদর পায় সব কিছু, মানে ওই সময়টাকে নিজেকে ইয়ে করতে পারি না, খারাপ লাগে অনেক। অন্য বন্ধুরা যখন তোমার সাথে আড্ডা দেয় তখন কি বলে? তাদের সাথে তোমার কি আলোচনাটা হয় বা কি? ওরা জানে না এই সম্পর্কে, তো আমি বলি যে আছে, আমার বাবা আছে। আমি তুমি যে স্কুলে ভর্তি হলা সেখানে তোমার যে পরিচয়, পিতামাতার পরিচয়, সেখানে কি মানে বাবার নাম তো লিখেছো? হ্যাঁ এখন কি আশায় থাকো? থাকি যে আসবে, আসবে কোনোদিন হলেও আসবে। মানে সবসময় মনের ভিতরে কি এই ধরনের একটা আশা থাকে তোমার? হ্যাঁ। আমরা আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন। আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে আপনার ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই গাড়িটার নাম্বার কি আপনার মনে ছিল বা মনে আছে? হ্যাঁ, গাড়ির নাম্বারটা মনে আছে, ঢাকা মেট্রো 535047 আর কি। তখন গাড়িটা সাদা হাইস ছিল, সাদা সুরমা কালার না হোয়াইট কালার খেয়াল ছিল না আর কি। আমাদের সামনে দিয়ে নিয়ে চলে যায় আর কি, বাজার থেকে আমাদের সামনে দিকে ঘুরিয়ে গাড়িটা নিয়ে যায় আর কি। ঠিক আছে, তখন আমি গাড়ি নাম্বারটা খেয়াল করছিলাম আর কি। কতজন ছিল ওরা? ওরা আমার ভাইয়াকে নিয়ে গেছে 7-8 জন, আর আমার ধারণা ছিল গাড়িতে বসে ছিল। যখন গাড়ির দরজাটা খুলছে তখন ভিতরে দেখতে পাচ্ছি যে 4-5 জন বসে আছে, মিনিমাম 15-16 জন হবে। তাহলে এটা তো নোয়াগাড়িতে মানে সম্ভব না। না, এটা নোয়াগাড়িতে সম্ভব না। তাহলে এটা হাইস মাইক্রো ছিল? হাইস মাইক্রো ছিল। আচ্ছা, আপনি গাড়ির নাম্বারটা মনে রেখেছিলেন? জি। কিভাবে মনে রেখেছিলেন? তখন আমার সামনে দিয়ে গাড়িটা নিয়ে গেছে, আমি গাড়িতে পিছনে, যখন আমার সামনে গাড়িটা নিয়ে যাচ্ছে আমি মনে করেন 10 গজ পিছনে গাড়িটার, আমি পিছনে আমার সামনে দিয়ে নিয়ে গেছি, তখন আমি গাড়ির নাম্বারটা ফলো করছি আর কি। তখন ডিভাইস ছিল না, এত মোবাইলে তখন সবার কাছে ইউজেবল ছিল না আর কি, যে ছবি তুলে নিব আর কি। আর ওই সময় তো একটা ভীতিকর পরিস্থিতি ছিল, আপনি চাইলেও তো ছবি তোলা সম্ভব ছিল না, যেহেতু আপনাকেই গুলি করার হুমকি দিয়েছিল, যে আপনি যদি পিছু নেন তাহলে আপনাকে গুলি করে দিবে, এটা বলেছিল। তো ওই আশপাশে কি সিসি ক্যামেরা ছিল? ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল? আমাদের বাসার নিচে সিসি ক্যামেরা ছিল, তখন এটা মনে হয় বন্ধ ছিল আর কি। আর তখনকার সিসিটা এখন অ্যাভেলেবেল ছিল না আর কি, আজ থেকে 10-9 বছর আগে তখন সিসিটা তো সবার অ্যাভেলেবেল ছিল না আর কি। কিন্তু ওখানে কি আপনারা খোঁজ করেছিলেন যে ফুটেজটা আছে কিনা বা রেকর্ড হয়েছে কিনা? না, রেকর্ডটা হয়নি, দিনে সিসিটিভিটা নষ্ট হয়েছিল, আমাদের বিল্ডিং এর নিচেই ছিল, সেটা নষ্ট ছিল আর কি। আপনার ভাইকে ধরে নিল কেন? কি অপরাধ তার? কি পরিচয় তাকে তুলে নিয়ে যাওয়া হলো? আমার ভাইয়ের কোনো ফেস ভ্যালু কিছুই ছিল না, সে মানে আমরা যার বাসায় থাকতাম সে বিএমপির সভাপতি ছিল, থানার সভাপতি ছিল, তার সাথে কথা হইতো ফোনে, সেই জন্যই আর কি। ওই হিসাব করে আমাদের মনে হয়, হিসাব করে আমাদের নেওয়া হয়েছে আমার বড় ভাইকে আর কি। না, আপনার ভাই কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বা দলীয় পদে ছিল? না, দলীয় কোনো পদে ছিল না, পোস্টারিং ছিল কিন্তু ছবি ছিল না আর কি। আপনার ভাইয়ের নামে পোস্টারিং ছিল? কি বলে পোস্টার করছিলেন তিনি? এই যে ও কোনো উৎসবে হয় না, ঈদ মোবারক টাইপের, এই টাইপের পোস্টার ছিল আর কি। কার পক্ষে উনি পোস্টার করতেন? ওইটা পোস্টারটা করতে দেখিয়েছি, ওইটা বিএনপির পোস্টার ছিল, আর আমাদের যে থানার সভাপতি তার ছবি দেওয়া ছিল আর কি। আপনি থানায় যে জিডি করেছেন সেখানে কিন্তু যেই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ির কিন্তু নাম্বার প্লেটের নাম্বার কিন্তু আপনি থানায় জিডিতে দিয়েছেন। তো পুলিশ কি বলল এই গাড়ির সম্পর্কে? তারা কি তদন্ত করলো? গাড়ির সম্পর্কে তদন্ত করছে আপনার বাংলা মোটর, বাংলা বাজার
বাংলা বাজার গিয়ে ওই গাড়িটা পায়, পাওয়ার পরে ওই নাম্বারের পায়। এটা আমার এক ভাই গেছিল মনে হয়, তো বলছে যে গাড়ির মালিকরে গিয়ে বলছে যে এই গাড়ি দিয়ে তো আমার ভাগিনারে উঠায় আনছে। তো মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীও গেছিল, পরে বলছে যে না এই গাড়ি তো আমি একাই ইউজ করি, আমার এই গাড়ি তো কেউ কোথাও নিয়ে বের হয় না, এই গাড়ি না। এই এতটুকুই শেষ। তো আর আমরা আর কি করতে পারি, আমরা তো আপনি কোনো খোঁজ খবর নিয়েছিলেন বা কারোর সাথে কোনো কথা হয়েছিল এই বিষয়ে, না, গাড়ির মালিক বা পুলিশের সাথে যারা তদন্ত করলো তাদের সাথে? পুলিশ কি বিষয়ে তদন্ত করবে? পুলিশ তো জানে যে কারা নিছে, তারা তো জানে যে কেউ এই দেশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী এগুলো নিচ্ছে, তাগুলো তো কেউ তদন্তই করবে না। মানে আপনি এত নিশ্চিত অভিযোগ কিভাবে করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিবে কেন? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া বাংলাদেশ থেকে এত মানুষগুলো গুম হয়েছে, তাদেরকে তো বাইরের মানুষ এসে নিয়ে যায় না আর কি। কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে গেছে। সাধারণ মানুষ যদি কেউ নিয়ে যায় কাউকে, তাকে তো 5 বছর 10 বছর 15 বছর রাখবে না, ঠিক না? তাকে তো 15 বছর রাখবেও না, সে শুধু শুধু তাকে খাওয়াবে না এতদিন। আপনার ভাইয়ের সাথে কি কোনো ব্যবসায়িক বিরোধ ছিল কারোর সাথে? না, ওইরকম বিরোধ ছিল না, আমরা কারো সন্দেহ করি না, ওইরকম বিরোধ ছিল না আর কি। ঠিক আছে। আপনার ভাই যখন গুম হয় তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি এসএসসি দিয়েছি আর কি, 2015 ব্যাচে এসএসসি দিয়েছি আর কি। তখন আপনি বললেন যে আপনার বয়স 13 বা 14? হ্যাঁ, সেটাই আর কি। 13-14 ওই সময়ে, নাকি আরেকটু বেশি হবে? আরেকটু বেশি হবে। আরেকটু বেশি হবে। আপনি মনে রেখেছিলেন যে কোন গাড়িটাতে করে আপনার ভাইকে তুলে নিয়ে গেছে? জি। আমরা নিজেরাও, আপনারা যে অভিযোগ করেছেন গুম কমিশনে, গুম ইনকোয়ারিতে, সেখানে থেকে যে তথ্য আমরা নিয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমরা নিজেরাও গিয়েছিলাম বাংলা বাজারে ইসলামিয়া কুতুবখানায়। দেখি আপনাদের অভিযোগের প্রেক্ষিতে সেই গাড়ির মালিক কামরুল ইসলাম তিনি কি বলছেন, আমরা একটু দেখি। আব্বার নামে গাড়ি আছে, এখনো উপস্থিত আছে, সবকিছু আমাদের এখানেই আছে। আপনারা আসেন, আসে দেখে দেন। এর 3-4 দিন পরে আমি ওই যুগান্তরে ওই রিপোর্টটা পাইছি। সে আমার যেভাবে আমি মোবাইলে কথা বলছি ওইভাবে সে উঠায় ধরছে। উঠায় দেওয়ার পরে এই কিছুদিনের পরেই আমার কাছে সূত্রাপুর থানা থেকে একটা তদন্ত আসছে এই ব্যাপারে। তো আসার পরে আমি বললাম যে ভাই, আপনারা তো আমার চিনেন, জানেন, সূত্রাপুর থানার যারা ছিল ওনাদের সাথে তো আমাদের পরিচিত ছিল, যে দেখেন। তো আমাকে বললো যে আপনার গাড়ির নাম্বার তো ঠিক। আমি বললাম হ্যাঁ, গাড়ির নাম্বার এটা আমার, আমি তো এটা 10-11 সালের দিকে আমি কিনি, এটা ক্রয় করি। তো উনি বললো যে আপনার গাড়িতে তো একটা দুর্ঘটনা ঘটছে। আমি কি দুর্ঘটনা? বললো যে আরামবাগে আপনার গাড়ির নাম্বার ব্যবহার করে এই ধরনের একটা, আপনার গাড়ির কি হাইস না নোহা? তো আমি বললাম যে আমারটা হলো এক্স নোহা, ব্ল্যাক কালার এক্স নোহা। তো উনি বললো যে তো ওখানে হাইস গাড়ি দিয়ে এই নাম্বার ব্যবহার করে একটা মার্ডার না কি জানি কি ধরনের গুমের একটা ঘটনা ঘটছে। তো এটা বলার পরে তা আমি বলে উনি চলে গেল, আর উনি রিপোর্ট দিয়ে দিচ্ছে থানা থেকে। আবার এটা 2013-14 সালে আবার ওইটাকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নাকি রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমাকে মতিঝিল থানা থেকে আমাকে ফোন দিয়েছে। আমি গেছি মতিঝিল থানায় যাওয়া বললাম যে ভাই, আমার গাড়ি, আমার হাইস না আমার এক্স নোয়া গাড়ি এখনও আছে, এখনও আমি রানিং চলি। আমার গাড়ি পুলিশ যে রিকুইজিশনটা করছে, অথবা পুলিশের ফাইল খুললে কুমিল্লাতে আমি যতটুকু জানি যে একবার রিকুইজিশন হয়েছিল, যে কোনো একটা নির্বাচনের আগে পরে হবে। তো আমি যতটুকু শুনলাম, এক ভদ্র মহিলার ছেলেরা আর কি ওই আরামবাগ থেকে এটা ইয়া হয়েছে ওই সময়, এতটুকুই আর কি। আর কোনো কিছু নেই। এটা নির্বাচনের সময় হবে, যে কোনো নির্বাচনের ইয়ার সময় আমি কুমিল্লাতে আসা যাওয়ার পথে কুমিল্লার ওইদিকে ওই সময় একবার আমার গাড়িটা রিকুইজিশনে গেছিল। আমার গাড়ি যে কুমিল্লাতে যে নিছিল যে ড্রাইভার, ওই ড্রাইভার এখন আমার কাছে নাই। ওই ড্রাইভার কুমিল্লাতে যখন রিকুইজিশন হয়েছিল তখন আমাকে সে বলল যে তাকে গাড়িটা শুধু কুমিল্লাতে রেখে দিছে, অর্থাৎ যে কোন অফিসার হবে, মানে অফিসারদের চলাফেরার জন্য, কিন্তু তার গাড়িটা ব্যবহার হয় নাই। ড্রাইভারকেও রাখছিল, গাড়িটাও রাখছিল। আপনার গাড়ি ওই গুমের কাণ্ডে ব্যবহার করা হয়েছে, সেটা তো তাদের ব্যাপার। এটা তাদের এরকম ধরনের কারোর সাথে আমাদের কোনো পরিচয় নাই। এবং আমি
পুলিশ আমাকে যেটা বলছে, একটা ভদ্র মহিলা ওনার ছেলেরা এই আক্রান্ত হয়েছে, তো এটাই, এছাড়া আমি আর কিছু জানি না। থানাতেই জিজ্ঞেস করছিলাম যে স্যার আমি তো কোথাও কখনো গাড়িটা দেই নাই, তো এটা কেন ইয়া হয়েছিল, এটা আমার নাম্বারটা কেন আসলো? তো বললো যে ওরা যারা গুম করে তারা একাধিক নাম্বার রাখে, অনেক সময় তারা এক এক সময় এক একটা প্লেট তারা ব্যবহার করে, এই কথাটা আমাকে বলছিল। গাড়িটা কি রিকুইজিশন করছিল পুলিশ কোথাও? করছিল না, কোন জায়গায় করছিল? একবার সাতক্ষীরা নির্বাচনে খাটলাম না, আরেকবার ফেনী। একবার সাতক্ষু হলো কুমিল্লা, আরেকবার হলো ফেনী। আরেকবার ফেনী। ফেনী 2015 সালের 16ই মার্চ এই গাড়ি দিয়ে একজনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে। স্যার ওইটা তো আমরা গেছিলাম স্যার, ওইটা তো একটা হাইয়েস্ট গাড়িতে আমাকে একটা ইভে ছিল, ওই স্যারেরা আইছিল। তো স্যার আমার গাড়ি তো কোনোদিন মতিঝিল যায়ও নাই, আর আমরা ওই মতিঝিল শুধু হুজুরে ফেনী যাইতো আর আইতো গাড়ি বাইরে। গাড়ির নাম্বার তো এটা ছিল। স্যার কেমনে কম, সপ্তমীতে তো একটা প্রমাণ আছে। জি, আমরা গিয়েছিলাম সেখানে, কথা বলেছি গাড়ির মালিকের সাথে। আপনারা তো বক্তব্য শুনলেন, এখন আপনার কাছে কি মনে হয়? সেটা কিছু হইতেও পারে, তারা গাড়ির নাম্বার প্লেট খুলতেও পারে। আমি একটা কথা বলি। জি, উনি যে বললো যে আমার একটা ড্রাইভার গাড়িটা কতদিন আটকানো ছিল কুমিল্লা, ওই ড্রাইভারটা নাকি নাই এখন। তো ওই টাইমে কি কোনো কিছু করলো নাকি, ওইটাও তো হইতে পারে। উনি বলছে কিন্তু গাড়িটা আটকানো ছিল কুমিল্লা, কতদিন কদিন ছিল এটা আমি জানি না, 3 দিন ছিল। 3 দিন ছিল। তো ওইটা কোন টাইমে আটকানো ছিল, আর এই গাড়ির ড্রাইভারটাকে নাম কি, আমার তো এনে একটু ঠটকা লাগছে। তো এখানে কিন্তু একটা ঠটকা আছে যে গাড়িটা আটকানো ছিল কুমিল্লা, ওই টাইমে কি আটকানো যে টাইমে ছিল ওই টাইমে কি কোনো কিছু হইলো নাকি? এটা হতে পারে। আরেকটা হলো যে আপনি কি কালারের গাড়িটা দেখেছেন? এটা সুরমা কালার বা হোয়াইট কালার। কিন্তু ওনাদের যে গাড়িটা আমরা স্ক্রিনে দেখালাম সেই গাড়িটাও কিন্তু সুরমা কালার। না, সুরমাই ছিল, আমার বলছে সুরমা। ওইটা না আর কি, ওনারা নোয়া নিয়ে আসেন, ওনারা হাইস নিয়ে আসছে আর কি, টোটালি হাইস নিয়ে আসছে। এই গাড়িটা কি হাইসই তো যদি বলবো এখন, আপনাকে দেখাই আমরা অন স্ক্রিন, তুই বলছিলি আমার তাহলে সুরমা কালার। আপনি বলছেন যে আপনি যে গাড়িটা দেখছেন সেটা কি কালারের গাড়ি দেখছেন? ওইটা সুরমা কালার বা হোয়াইট কালারের হবে। এই যে আমরা ইসলামিয়া কুতুবখানার মালিকের কাছ থেকে, কামরুল আহসানের কাছ থেকে যেই ইয়াটা পেয়েছি, সেটা তো সুরমা কালার দেখা যায় না? না না, সেটা তো ওনারা এটা নিয়ে আসে নাই, সেটা এটা নিয়ে আসে নাই। না, এটা নিয়ে আসে নাই, কিন্তু গাড়ির নাম্বার তো সেম। আপনি হচ্ছে আপনার অভিযোগে যেই নাম্বার দিয়েছেন, ঢাকা মেট্রো চ 535047, জি ওইটা হইতে পারে ওনার, এবং এখানে তো নেম প্লেট তাই আছে। সেটাই, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে কিছুই অসম্ভব না আর কি। কেমন একটু যদি বুঝিয়ে বলেন। তারা নাম্বার প্লেট চেঞ্জও করতে পারে বা ভুয়ার কিছুভাবেও নিয়ে আসতে পারে। তারা তো আসছে একটা লোককে নিয়ে যাওয়ার জন্য, এতগুলা মানুষের সামনে থেকে নিয়ে যাচ্ছে, তারা একটা লোক ওইভাবে প্রিপারেশন নিয়েই তো আসছে। কেমন প্রিপারেশন? তারা প্রিপারেশন নিয়ে আসছে, একটা হাইস বোর্ড 16-17 জন আসছে, ডিভাইস নিয়ে আসছে, বাসায় আছে কিনা ট্র্যাকার মেশিন নিয়ে আসছে, আমি নিজে ট্র্যাকার মেশিন দেখছি ওদের হাতে আর কি, ট্র্যাকার মেশিন নিয়ে আসছে, সবাই মাস্ক পরে আসছে, ওই প্রিপারেশন নিয়েই আসছে। ওরা অবশ্যই জানতে পারছে যে রুবেল বাসায় আছে আর কি, আমার বড় ভাই বাসায় আছে, ওই প্রিপারেশন নিয়েই আসছে আর কি। ওই প্রিপারেশনে আসলে তো আমার ভাই যদি বাসা না থাকতো দিন তো আর আসতো না, ঠিক না? আপনার সাথে আমার আজকে নিয়ে 2 দিন দেখা হলো, আপনি বরাবরই আপনার ঠোঁট নড়তে থাকে, মনে মনে আপনি কি বলেন, কি কি বলেন আপনি মনে মনে? আমি যখনই আমার অবসর থাকে আর যখনই আল্লাহ আমার মনে করে দেয়, আমি সবসময় জিকির করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, তারপরে দোয়া ইউনুস পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম পড়ি। আমি সবসময় এটা পড়ি, রাত্রে ঘুমানোর আগে পড়ি। আমি যখন সুযোগ পাই, গাড়িতে বসে থাকলে সারাক্ষণ পড়ি, আমি যখন সুযোগ পাই তখনই পড়ি। কি চান? আমি তো একমাত্র চাই যে আমার পেটের সন্তান মাজারুল ইসলাম রুবেল যে আমি ফিরে পাই, আল্লাহ যে আমার ফিরাই দেয়, আমি এটাই চাই আল্লাহর কাছে।
আমি আর কিচ্ছু চাই না। আমার ছেলেরা যখন কাজ করে বলে আম্মা দোয়া করো, তা আমি কই আল্লাহ এটা আপনি দেখেন। আমি আল্লাহর কাছে কই না যে আমার টাকা দেন, পয়সা দেন, এগুলা দেন, কিচ্ছু কই না। খালি বলি আমি যে আল্লাহ আমার সন্তানগুলিরে ভালো রাখেন আর আমার সন্তানটারে ফিরিয়ে দেন। আমার একটাই চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানগুলির এই হুকাল পরকাল ভালো রাখেন আর আমার হারানো যাওয়ার সন্তানটা আমাকে ফিরিয়ে দেন আল্লাহ। তো আমার প্রশ্ন হইল যে হেরা এতগুলা মানুষ গুম করলো, কেন গুম করলো? আর গুম করে মানুষ অন্যায় করলে তারা আইনে তোলে, আদালতে তোলে, তারা শাস্তি দেয়, বিচার করে পরিবার পরিজনের হাতে দেয়। তারা যে এই মানুষটি গুম করলো, এখন তারা নাই, ক্ষমতায় নাই। এখন অন্য তত্ত্বাবধায়ক সরকার আসছে কিংবা আবার পরবর্তীতে সরকার আসবে। আমার প্রশ্ন, আমি তো ইংলিশ ভাষায় কথা বলতে পারি না, আমার প্রশ্ন হইল দেশ এবং আন্তর্জাতিকের মাধ্যমে, বিদেশের মাধ্যমে যে এই জিনিসটা আপনারা ছড়াইয়েন যে কোনো সরকার যে ক্ষমতায় এসে কারো মার বুক যে খালি না করে, এরম কষ্ট যে কাউরের কেউ না দেয়। আমার প্রশ্ন এটা হইল। আর যারা এরকম করছে তারা ভালো লোকে করে নাই, তারা ভালো লোক না, তাদের ভিতরে মানুষের আত্মা নাই। তারা মানুষের আত্মা তা করে আল্লাহ ফিরিয়ে দিবে নাকি এটাও জানি না। আমি দোয়া করি আল্লাহ মানুষের কাতারে পড়ুক, মুসলমান তারা ভালো হোক। এমনটি যে আর কোনো দিন না হয়, এমন শিশু জনের পড়তে না হয় যে আরও আমার প্রজন্মের মারা সন্তান হারা হবে, ছেলে হারা, ভাই হারা, বোন হারা হবে, এরকম জানি না হয়। এটা আপনারা সব দেশের কাছে পৌঁছাই দিবেন যে আমাদের দেশটা সুন্দরভাবে চলে, মারা যেন শান্তিমতো থাকতে পারে। এমন আমার মতন চোখের ফানি আরও এমন গুম পরিবাররা দাও কত কান্না করতেছে, তারা তাগো আমার মতন দিন ভালো যায় না, তারা জানি এরম শিকার না হয়। আপনারা এদিক লক্ষ্য করবেন। আপনার ছেলে গুম হলো, এখানে আমরা আপনাদের সাথে কথা বলে আপনার ছেলের গুমের ঘটনার সাথে এখন পর্যন্ত দুটি ক্লু আমরা পেয়েছি। একটা হলো যে আপনারা বলছেন যে যেই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ির বিরুদ্ধে আপনারা জিডি করেছেন। আরেকটা হলো যে আমরা এত গুমের ঘটনা নিয়ে কাজ করেছি, এই প্রথম আপনাদের কাছ থেকেই শুনলাম যে আপনার ছেলে গুম হওয়ার 7 মাস পরে আপনার ছেলের সাথে আপনার কথা হয়েছে এবং একাধিকবার কথা হয়েছে। কখন কিভাবে আপনি আপনার ছেলের সাথে কথা বলার সুযোগ পেলেন? আমার মেয়ে নাতিনটা অসুস্থ, আমি ফিজিতে হসপিটালে এসেছি। মানে রুবেল গুম হওয়ার 20 দিন পরে যেই শিশুটি জন্মগ্রহণ করলো, ওটা আমরা এক পর্যায়ে ধরতে পারি যে ও শারীরিকভাবে প্রতিবন্ধী। তাহলে পিজিতে আমরা কন্টিনিউভাবে যাওয়া আসা করি। একদিন হঠাৎ মাজহারুল ইসলামে ফোন দিছে আমারে। আপনার ফোনে না, আমার বউর নম্বরে ফোন দিছে। পরে বউ কথা বললা আম্মা আম্মা রুবেল ফোন দিছে ধরেন। তো ফোনে কথা বললাম যে বাবা তুমি কই, কেমন আছো? আম্মা আমি কই আছি আমি জানি না, তোমরা কিরম আছো? তো তুমি আম্মা আমি ভালো আছি। তো আমার বললো যে আমার কি হয়েছে? তা আমি বলছি তোমার মেয়ে হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তোমার মতো হয়েছে। আমার ছেলের আশ্বাস দেওয়ার জন্য বলছে যে রকন কি পরীক্ষা পাস করছে আম্মু? আমি কই হ বাবা রকন পাস করছে। আম্মা তোমার নাম্বারটা খোলা রেখো, আমি কথা বললাম তোমার দিয়া। এই নিপা, আমার মেয়ের নাম নিপা, সাবিকুন্নাহার নিপা, বলছে যে সবারই রাখো, আমি সবার সাথে কথা বলবো। তো সবার আমরা ঘরে রাখছি, একটা ডেট দিয়েছে, আমার ডেটের কথা মনে নেই। তো সবার সাথেই কথা বলছে, আমার মেয়ের সাথে, ওর বউর সাথে, ওর সাথে, আমার ছেলে সবার সাথে কথা বলছে। বলছে যে আম্মা আমার একটা লোকে খাওন দাওন দেয়, লোকটা খুব ভালো, তো তুমি আম্মা আমার জন্য কিছু টাকা পাঠাইও। তো টাকা পাঠাইছি,
বিকাশ নাম্বার দিব, তুমি টাকা পাঠাই। টাকা আমি 10,000 টাকা পাঠাইছি। কইছে আমার জায়নামাজ টানামাজ কিনে দিব। তো এই পাঠাইছি। পাঠানোর পরে আবার ছেলেরে আরেকদিনও কথা বলাইছে। তো আমি বলছি বা জান তোমরা আমার ছেলেরে কবে ছাড়বা, তো ডেট দিত। একদিন দিছে মনে হয় 7 তারিখে ডেট, আরেকদিন দিছে মনে হয় 22 তারিখে ডেট, আনুমানিক আর কি, আমার তো এতদিনের কথা। আরেকদিন দিছে এরকমই হবে, আরেকদিন দিছে 1 তারিখে, 1 তারিখের থেকে 2 তারিখ পরে আবার এরকম ডেট দিয়ে পরে আমার কাছ থেকে আরও কিছু টাকা নেয়, আরও কিছু টাকা নেয়। মানে একই বিকাশ নাম্বার থেকে? বিকাশ নাম্বার কি একটা ছিল? বিকাশ নাম্বার এক, যেখান থেকে ফোন আসে সেটা একই নাম্বার। একই নাম্বার? জি একই নাম্বার। কয়বার ফোন আসলো? আমি প্রায় 2-3 বারই কথা বলছি, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই 2-3 বার কথা বলছে আর কি আমাদের সাথে। ভাই 1 মিনিট করে কথা বলছে সবার সাথে, সবার কি অবস্থা, কোথায় আছে। ভাই এটাও বলছে যে আমি আছি, কোথায় আছে আমি নিজেও জানি না, দোয়া করিস ভাইয়া শীঘ্রই আইসা পড়বো, বিশেষ করে দোয়া করিস ভাই আইসা ছেড়ে দিবে। আবার এটাও বলছে যে আম্মা আমার ছেড়ে দিব বলছে, কেন ছাড়ে না আমি জানি না, কেন ছাড়ে না এটাও বলছে। কিন্তু আবার সতর্কও তো করছিল আপনাকে। হ্যাঁ বলছে এটা যে তোমরা যদি কারো কাছে বলো যে আমি কথা বলছি মোবাইলটা কিনে দাও, তাইলে আমার ব্রাশ ফায়ার করে নেব। তো আমরা এই ভয়ে কারোর সাথে এটা শেয়ার করি নি, আমাকে নিজেকে ভিতরেই রাখছি। একটাই ভয় ছিল যে আমার ছেলেটা নিয়ে কিছু করে নেব, এই ভয়ে কিছু বলি নাই। আমার তো আশ্বাস দিয়েছে ছেড়ে দিবে, আর আমিও এটা বলছি যদি ছাইরা দেয় আমি তাদেরকে সম্মান করব। তাগো আমি ক্ষতি কখনো চিন্তা করি নাই যে আমার ছেলেটারে পাইলে এটা কিছু কইরা তত্ত্বনত্ব কইরা আমি ওদের ক্ষতি, আমি এটা কখনো চাই নাই। ওরকম বিকাশ নম্বরে একে একে কত টাকা দিলেন? 3 বারে মেবি মনে হয় 47,000 টাকা দেওয়া হয়েছে আর কি। 47,000 টাকা তখন আমি একটা বিকাশ নাম্বারে? জি একটা বিকাশ নাম্বারে। আর ভাইয়া বলছিল অনেক কথা বলছিল যে আশেপাশে লোকজন আছে, ওনারা অনেক আছে, মুরব্বী মানুষ আছে, আমার থেকে কম বয়সী লোকজনও আছে। মানে ওই ঘুম অবস্থায় সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ছেড়ে দেয় আর কি। মানে ওনাকে কোথায় রাখছে, কি অবস্থায় রাখছে, এটা কি কোনো বর্ণনা উনি দিতে পেরেছিলেন? এটাকে কিছুই বলতে পারেন নাই। এটা তখন যে বলছে আপনার কত সালে কুরবানির ঈদ হইছে, এটা কুরবানি দেন আমাকে আম্মা কুরবানি দিছ, কুরবানি দিবানি? আমি কইবা জান কুরবানি দেবো না। আম্মা কুরবানি দিও, কুরবানি দিয়া মানুষের গোস্ত দিও, এই কথা বলছে যে গোস্ত দিও, আর আমার জন্য বেশি বেশি করে কোরআন শরীফ পড়া দোয়া করো, আমার যে ছেড়ে দেয়। কুরবানিও দিছি। যেই নাম্বারে বিকাশে টাকাটা রিসিভ করলো 47,000 টাকা কয়েক দফায়, সেই নাম্বারটার কি কোনো পরিচয় পেয়েছেন? না, সেই নাম্বার কোথাও আমরা দিইনি ভাইয়া, যেহেতু মানা করছে। আমরা কোথাও কোনো জায়গায় এতদিন প্রায় হয়েছে বিগত সরকারের সময় কোথাও দিই নাই। কেন জানি যে সরকার নিয়ন্ত্রিত এগুলা, এতগুলা মানুষ গুম করছে, সরকার ছাড়া আর কেউ করবে না। কার কাছে গিয়ে দিব, কোথায় গিয়ে বিচার পাবো, সেক্ষেত্রে কোথাও আমরা করি নাই আর কি। আপনারা কি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখেছেন কিনা, এটা কার চেহারা বা কোনো পরিচয় পেয়েছেন? আমার ভাই যেহেতু একটা ফোন আসছে, আমি আর আমার মেজু ভাই দুজনে নাম্বারটা সেভ করে রাখছি। দুজনে সেভ করার পর হঠাৎ একদিন দেখি যে ইমোতে নোটিফিকেশন আসছে যে ওনার ছবি দেওয়া, যে নাম্বারে সেভ করছে ওই নাম সহ ওনার ছবি দেওয়া। তখনই আমরা বুঝতে পারছি যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক পরা ছিল, ওনার কাছে আছে আর কি। পোশাকটা কোন বাহিনীর? ওই পোশাকটা তো ওটাতে র‍্যাব ছিল আর কি, র‍্যাব লেখা ছিল। জি র‍্যাব লেখা ছিল। ওই নাম্বারে বা ওই ব্যক্তির নাম্বারে কি আর কখনো আপনার সাথে কথা হয়েছে? বলছিলাম কতদিন আগে, এটা আমি জানি না, আমি পরিচয় দিই নাই, বলছি, বলার পরে উনি অস্বীকার করে। আপনি নাম্বারটা পাইলেন কই, নাম্বারটা পাইলেন কই? আমি নাম্বারটা কই পাইছি আর এটা বলিনি। আমি কইছি বাবা আমার ছেলেটারে ছেড়ে দিও। কয় না আপনার ছেলে আমি করতে ছেড়ে দিব। এটা কতদিন আগে কথা বলেছেন? আমি ফোনটা দিছি যে এটা কি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে? অনেক আগে, গত বছর। হ্যাঁ গত বছর, এক বছর আগে। গত বছর না হয় এই বছরের প্রথম দিকে হবে। প্রথম দিকে। কোন নাম্বার? সেই নাম্বারে কি একটু ফোন দিবেন, দেখেন তো ফোনটা ধরে কিনা। এখন আমি ট্রাই করছি, এখন আর ফোন ধরতেছে না। আচ্ছা একটু দেখেন তো ফোনটা ধরে কিনা। আপনার নাম্বারতে দিলে
আমাদের নাম্বার থেকেও আমরা দিতে পারি। আচ্ছা থাক, এটাতেই দেখ না, এটা দেন, আপনি ফোন দেন, দেখেন ধরে কিনা। লাউডে দিয়েন, লাউডে দিলে রবি দর্শকরা গুনগুনে দেখতে সার্ভিসটি চালু করতে ডায়াল করুন 28466 চার্জ প্রযোজ্য। না, ওনার নাম্বার সুইচ অফ আসতেছে, সুইচ অফ আসতেছে ওনার নাম্বার। সুইচ অফ আসতেছে। জি। আপনি গত বছর ওই নাম্বারে কথা বলেছিলেন? গত বছর না, এই বছরের শুরুতেই মনে হয়। আর নাইলে গত বছর হবে আর কি, আনুমানিক। আমি এটা তো আর নাম্বারটি 01869। জি। 01869 এবং শেষে 59। জি। বন্ধ? জি। আমি একটু চেষ্টা জি, করি, অবশ্যই। দেখি তো কল ঢোকানো যায় কিনা। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। পছন্দের সব গান আপনার কলারকে শোনান রবি গুনগুনে। সার্ভিসটি চালু করতে এই নাম্বারটা তো বন্ধ পাচ্ছি আমরা। জি। আপনারা কি এই নাম্বারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন জি, কিনা? আমরা এই নাম্বারের বিরুদ্ধে প্লাস যে নাম্বার বিকাশে টাকা পাঠানো হয়েছে এই নাম্বারে আমরা গুম কমিশনের কাছে অভিযোগ দিয়েছি আর কি। অভিযোগ দিয়েছি। জি। আপনাদের শুনানির কি কোনো তারিখ জি, নির্ধারণ আমাদের হয়েছে? শুনানি তারিখ হয়েছে আগামী সোমবার সকাল 10:30টার দিকে আর কি। সকাল। জি। তাহলে তো আপনারা এই তথ্যটা তো ওখানে তুলে জি, ধরবেন। জি, তাহলে অবশ্যই। আপনাদের কাছে দুইটা সোর্স আছে রুবেলকে খুঁজে পাওয়ার জন্য। কি কি দুইটা সোর্স? একটা হলো বিকাশে টাকা না পাঠানোর, আরেকটা যে যে কথা বলে দিয়েছে তার একটা আর কি। হ্যাঁ, এই দুইটা নাম্বার আছে। দুইটা নাম্বারের রেজিস্ট্রেশন কার নামে হয়েছে, আচ্ছা, জি। সিম কে ব্যবহার করছে, তাহলে তো জি। সেটা একটা অনুসন্ধান করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জি। সিদ্ধাতুল মুনতাহা কিসের অপেক্ষা? আমার বাবা ফিরে আসবে এইসবের অপেক্ষায় আছে। ফিরে আসার অপেক্ষা। আমরা যদি আবার একটু আপনার কাছে যেতে চাই, যে আপনারা যে বিকাশে যে টাকাটা পাঠিয়েছিলেন জি। কয়েক দফা 47,000 টাকা, সেই টাকাটা উনি পেয়েছেন কিনা, সেই স্বীকারোক্তি উনি দিয়েছেন কিনা যে হ্যাঁ আমি টাকাটা রিসিভ করেছি, আমি পেয়েছি, এরকম কথা বলেছে কিনা? হ্যাঁ, সেটা বলেছে। কেন উনি বারবার টাকা তো আর একসাথে নেয় নাই, 2-3 টাকাগুলো নিয়েছে। ওই নাম্বারই দিয়েছে, ওই নাম্বারে টাকা পাঠানো হয়েছে আর কি। টাকাটা আমাদের কাছে যে টাকা নিয়েছে 3-4 বারে টাকাটা নেওয়া হয়েছে আর কি। পরে 1-2 বার আমার ভাইয়ের সাথে কথা বলার পর উনি পরে আর ভাইয়ের সাথে কথা বলা হতো না। উনি এই টাকাগুলা বলতো আর কি, ভাইয়ার কাছে বলতো না, ভাইয়া বলতো না যে পাঠানোর জন্য, উনিই চাইতো আর কি যে এত টাকা দাও, এত টাকা দাও, এত টাকা দাও। এটাতে আমার একটু সন্দেহ হয়েছে। 10,000 যে টাকাটা পাঠাইছি এটাই বলছে পাঠাও, আর যে বাহিগুলা নিচ্ছে এটা ওটা ভাইয়ার মুখ থেকে আমরা শুনি নাই আর কি শুনি টাকা। নাই। তখন আমার একটু একটু সন্দেহ হইতো যে আর তো আমার ছেলের দিয়ে কথা বলে না, তো টাকাটা নিতে আসে। তো আর আমি এটা বলিও নাই, ছেলেটা পাওয়ার আশায় আমি বলিও নাই। যে আমি বলতাম যে আমার ছেলেটা একটু কথা বলাও না, বললে কথা বলানো যাবে না, অফিসার আছে, অফিসার এসে পরে এগুলো বলতো, বুঝছেন? উনি টাকা পাওয়ার পরে কি বলছে যে আমি টাকাটা পেয়েছি? এটা আমার ছেলেদের সাথে হয়েছে। হ্যাঁ, টাকাটা পেয়েছি, তখন তো লাগাতার টাকাগুলো আমাদের কাছ থেকে নিত আর কি। টাকাটা তো উনি যেহেতু লাগাতার টাকাটা নিত, তো বারবার তো সেগুলো তার কিছু করার নাই যে টাকাটা পেয়েছে কিনা, অবশ্যই তো পাইতো সে। এখন আপনার কি চাওয়া? এখন আমার চাওয়া, কে বা কারা ফোন করছে, কে বা কারা নিছে, এগুলো তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ যে আমার ছেলেটা যে আমার ফেরত দেয়, যেইটাই আমাকে জানি ফেরত দেয়। আল্লাহ বাসায়রাও খাইতে আমি দোয়া করি আমার ছেলেটা ফেরত চাই। আমি মরার আগে একবার থেকে যে মরতে চাই। আমার একটা আশা যে আমার ছেলেটার আমি একটা নলা হাতে ভাত খাওয়াই দেব। আমার যদি এই আশাটা আল্লাহ পূরণ করে, আমি আর কিচ্ছু চাই না। আমার ছেলেটা আমি ফেরত চাই। আমি সবার কাছে বলি, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার ছেলেটারে ফেরত দাও, আর যেখানে রাখছো আল্লাহ ভালো রাখো তুমি। এই দোয়াটাই করি আমি সব সময় আল্লাহর কাছে।
আমি সবার কাছে বলি যে আমার ছেলেটা যেখানেই থাকুক তারা জানি আমার ছেলেটারে ফেরত দেয়, আল্লাহ জানি আমার ছেলেটারে ফেরত দেয়। আল্লাহর দয়া করুন আমার এটা একটাই আশা। সবার মার বুক তো খালি করছে, কারো স্বামী, কারো ভাই, কারো সন্তান, আল্লাহ যে সবারই শান্তি করে থাকো, প্রিয়জন যে স্বজন যে ফিরা পায়, তারপর আমার মতন কষ্ট তো সবারই, আমার যেরকম কষ্ট তাগো এরকম কষ্ট সবার সন্তানগুলোই যে ফিরে পায়। অনেক মানুষ কান্নাকাটি করে, তার স্বামী নাই, 11 বছর 12 বছর 13 বছর, আমরা তো গুম পরিবারে যাই, অনেক খারাপ লাগে, খারাপ লেগে তো করার কিছু নেই। দর্শক, সন্তানকে খুঁজে না পাওয়া এই মাকে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের জানা নেই। একটাই সান্ত্বনা হতে পারে, এই মায়ের আকুতি অনুযায়ী তার ছেলে মাজারুল ইসলাম রুবেলকে যেন তার কাছে, তার পরিবারের কাছে ফিরে দেওয়া হয়। এটাও আমাদেরও প্রত্যাশা। দর্শক, আজকে আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।